দুই ভাই দুঃখীরাম রুই এবং ছিদাম রুই সকালে যখন দা হাতে নিয়ে জন খাটতে বেরিয়েছিল, তখন থেকেই তাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি চেঁচামেচি চলছিল। কিন্তু প্রকৃতির অন্যান্য নানাবিধ নিত্য কলরবের ন্যায় এই কলহ কোলাহল পাড়া শুদ্ধ লোকের অভ্যাস হয়ে গেছে। তীব্র কণ্ঠস্বর শোনা মাত্রই লোকে পরস্পরকে বলে, ওই রে, বেঁধে গেছে। অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনটিই ঘটেছে। আজও স্বভাবের নিয়মের কোনো রূপ ব্যতিক্রম হয়নি। সকালে পূর্ব দিকে সূর্য উঠলে যেমন কেউ তার কারণ জিজ্ঞাসা করে না, তেমনি এই কুড়িদের বাড়িতেও দুই জায়ের মধ্যে যখন একটা হই হই পড়ে যায়, তখন তার কারণ নির্ণয়ের জন্য কারো কোনো কৌতূহল উদ্রেক হয় না। অবশ্য এই কোন্দল আন্দোলন প্রতিবেশীদের অপেক্ষা দুই স্বামীকে বেশি স্পর্শ করত, তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু সেটা তাদের কোনরূপ অসুবিধার মধ্যে পড়ত না। তাদের দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা এক্কা গাড়িতে করে চলেছে। দুই দিকে দুই স্প্রিংবিহীন চাকার অবিশ্রাম ছড়ছড় খড়খড় শব্দটাকে জীবন রথযাত্রার একটা বিধিবিহিত নিয়মের মধ্যেই ধরে নিয়েছিল। বরঞ্চ ঘরে যেদিন কোনরূপ শব্দমাত্র হতো না, সমস্ত থমথম ছমছম করত, সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মাত। সেদিন যে কখন কি হবে তা কেউ হিসাব করে বলতে পারত না। আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ হলো, সেদিন সন্ধ্যায় দুই ভাই যখন জন খেটে শ্রান্ত দেহে ঘরে ফিরে এলো, তখন দেখল স্তব্ধ গৃহ গম গম করছে, বাইরেও অত্যন্ত গুমট হয়ে আছে। দুই প্রহরের সময় খুব এক পশলা বৃষ্টি হয়ে গেছিল। এখনো চারিদিকে বেশ মেঘ জমে আছে, বাতাসের লেশমাত্র নেই। বর্ষায় ঘরের চারিদিকে জঙ্গল এবং আগাছাগুলো অত্যন্ত বেড়ে উঠেছে। সেখান থেকে এবং জলমগ্ন পাটের ক্ষেত থেকে সিক্ত উদ্ভিজের ঘন গন্ধ বাষ্প চারিদিকে একটা নিশ্চল প্রাচীরের মতো জমাট হয়ে দাঁড়িয়ে আছে। গোয়ালের পার্শ্ববর্তী ডোবার মধ্যে থেকে ঢেক ডাকছিল, আর ঝিঝি পোকার ডাকে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ ছিল। সেদিন দুঃখীরাম এবং ছিদাম জমিদারের কাছারি ঘরে কাজ করতে গেছিল। ওপারের চরে জলি ধান পেকেছে। বর্ষায় চর ভেসে যাওয়ার আগেই ধান কেটে নেওয়ার জন্য দেশের দরিদ্র লোক মাত্রই কেউ বা নিজের খেতে, কেউ বা পাট কাটতে নিযুক্ত হয়েছে। কেবল কাছারি হতে পেয়াদা এসে এই দুই ভাইকেই প্রায় জবরদস্তি করে ধরে নিয়ে গেল। কাছারি ঘরের চাল ভেদ করে স্থানে স্থানে জল পড়ছিল। তা সারাই করতে এবং গোটা কয়েক ঝাঁপ নির্মাণ করতে তাদের সমস্ত দিন খাটতে হয়েছে। বাড়ি আসার এক মুহূর্ত সময় পায়নি। কাছারিতে সামান্য একটু জল খেয়েছে, আবার মাঝে মধ্যে বৃষ্টিতেও ভিজতে হয়েছে। এত কিছু হওয়ার পরও তারা উচিত মতো পাওনা মজুরটাও পায়নি, এবং তার পরিবর্তে যে সকল অন্যায় কটু কথা তাদের শুনতে হয়েছে, সে তাদের পাওনার অনেক অতিরিক্ত। পথের কাদা ও জল পেরিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে দুই ভাই দেখল ছোট যা চন্দরা ভূমিতে আঁচল পেতে চুপ করে পড়ে আছে, আর বড় যা রাধা মুখটা মস্ত করে উঠানে বসেছিল। তার 1.5 বছরের ছোট্ট ছেলে উঠানের এক পাশে চিত হয়ে পড়ে ঘুমোচ্ছে। ক্ষুধিত দুঃখীরাম আর সময় নষ্ট না করে বলল, ভাত দে। ভাত কোথায় যে ভাত দেব? তুই কি চাল দিয়ে গেছিলি, নাকি আমি রোজগার করে আনবো? সারাদিনের ক্লান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুধা নলে গৃহিণীর রুক্ষ বচন, বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ দুঃখীরামের হঠাৎ কেমন যেন একেবারে অসহ্য হয়ে উঠল। ক্রুদ্ধ ব্যাঘ্রের ন্যায় গম্ভীর গর্জনে বলে উঠল, কি বললি? দুঃখীরাম মুহূর্তের মধ্যে দা নিয়ে কিছু না ভেবেই একেবারে স্ত্রীর মাথায় বসিয়ে দিল।
রাধা তার ছোট জায়ের কোলের কাছে পড়ে গেল। মৃত্যু হতে মুহূর্তের বিলম্ব হলো না। চন্দরা রক্তসিক্ত বস্ত্রে চিৎকার করে বলে উঠল, এ কি হলো? এই চুপ চুপ। ছিদাম তার মুখ চেপে ধরল। দুঃখীরাম দা ফেলে মুখে হাত দিয়ে হতবুদ্ধির মতো ভূমিতে বসে পড়ল। ছেলেটা জেগে উঠে ভয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুড়ো গ্রামের ডাকঘরে চিঠি দিয়ে ঘরে ফিরে নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাচ্ছিলেন। হঠাৎ মনে পড়ল তার কোরফা প্রজা দুঃখীর অনেক টাকা খাজনা বাকি। আজ তার কিছুটা শোধ করবে বলে সে প্রতিশ্রুতি দিয়েছিল তাকে। এতক্ষণে তারা বাড়ি ফিরে এসেছে এই ভেবেই চাদরটা কাঁধে ফেলে ছাতা নিয়ে বাইরে বেরোলেন। কুড়ির বাড়িতে ঢুকতেই তার গা ছমছম করে উঠল। দেখলেন ঘরে প্রদীপ জ্বালা নেই। অন্ধকার দাওয়ায় দু চারটে অন্ধকার মূর্তি অস্পষ্ট দেখা যাচ্ছে। উঠোনের এক কোণ হতে একটা অস্ফুট কান্নার সুর ভেসে আসছে এবং ছেলেটা যতই মা মা বলে কেঁদে ওঠার চেষ্টা করছে, ছিদাম তার মুখ চেপে ধরছে। রামলোচন কিছুটা ভীত হয়ে জিজ্ঞাসা করলেন, দুঃখী আছিস নাকি? দুঃখী এতক্ষণ প্রস্তর মূর্তির মতো নিশ্চল হয়ে বসেছিল। তার নাম ধরে ডাকা মাত্রই একেবারে অবোধ বালকের মতো উচ্ছ্বাসিত হয়ে কেঁদে উঠল। ছিদাম তাড়াতাড়ি উঠান থেকে নেমে চক্রবর্তীর নিকটে আসলো। চক্রবর্তী জিজ্ঞাসা করলেন, মাগিরা বুঝি সারাটা দিন ঝগড়া করে বসে আছে? আজ তো প্রায় সারাটা দিনই ওদের চিৎকার শুনছি। এতক্ষণ ছিদাম কিছুই ভেবে উঠতে পারল না। নানা অসম্ভব গল্প তার মাথার মধ্যে ঘুরছিল। আপাতত স্থির করেছিল রাত একটু বাড়লেই মৃতদেহ কোথাও সরিয়ে ফেলবে। ইতিমধ্যে যে চক্রবর্তী এসে উপস্থিত হবে এসে মনেও করেনি। হস করে উত্তর না জোগাড় করতে পেরে বলে ফেলল, হ্যাঁ, আজ খুব ঝগড়া হয়ে গিয়েছে। চক্রবর্তী উঠোনের দিকে অগ্রসর হওয়ার উপক্রম করে বলল, তো সেজন্য দুঃখী কেন কাঁদে? ছিদাম দেখল আর রক্ষা নেই। হঠাৎ বলে ফেলল, ঝগড়া করে ছোট বউ বড় বউয়ের মাথায় দায়ের এক কোপ বসিয়ে দিয়েছে। উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকতে পারে এ কথা সহজে মনে পড়ল না ছিদামের। তখন সে ভাবছিল, এই ভীষণ সত্যের হাত থেকে কি করে রক্ষা পাবো? রামলোচনের প্রশ্ন শোনা মাত্রই তার মাথায় একটা উত্তর জোগাড় করে তৎক্ষণাৎ বলে ফেলেছে। রামলোচন চমকে উঠে বলে, হ্যাঁ, বলিস কি রে, মরে নাই তো? ছিদাম চক্রবর্তীর পা জড়িয়ে ধরে বলল, মরেছে। চক্রবর্তী পালাবার পথ পায় না। সে মনে মনে ভাবতে লাগলো, রাম রাম, এই ভর সন্ধেবেলা কি বিপদেই পড়লাম। এত আদালতে সাক্ষী দিতে দিতেই প্রাণ বেরিয়ে যাবে। ছিদাম কিছুতেই তার পা ছাড়ছিল না। দাদা ঠাকুর, এখন আমার বউকে বাঁচানোর কি উপায় করা যায়? মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন ছিলেন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী। তিনি একটু ভেবে বললেন, দেখ, এটার একটাই উপায় আছে। তুই এখনই যা থানায়, বল গে তোর বড় ভাই দুঃখী সন্ধেবেলায় ঘরে এসে ভাত চেয়েছিল। ভাত প্রস্তুত ছিল না বলে সে তার বউয়ের মাথায় রাগে দা বসিয়ে দিয়েছে। আমি নিশ্চিত বলছি, এ কথা বললে যদি ছুরিটা বেঁচে যায়। ছিদামের কণ্ঠ শুষ্ক হয়ে এলো। ঠাকুর, বউ গেলে বউ পাবো, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে তো আর ভাই পাবো না। কিন্তু যখন নিজের স্ত্রীর নামে দোষারোপ করেছিল তখন এ সকল কথা ভাবেনি। তাড়াতাড়িতে একটা কাজ করে ফেলেছে। এখন অলক্ষিতভাবে মন নিজের পক্ষে যুক্তি এবং প্রবোধ সঞ্চয় করছে। চক্রবর্তীও কথাটা যুক্তিসঙ্গত বোধ করলেন এবং বললেন,
তাহলে যা ঘটেছে সেটাই বল, সব দিক রক্ষা করা অসম্ভব। এই কথা বলেই রামলোচন অবিলম্বে প্রস্থান করলেন এবং দেখতে দেখতেই গ্রামে রাষ্ট্র হয়ে গেল। কুড়িদের বাড়ির চন্দরা রাগারাগি করে তার বড় জায়ের মাথায় দা বসিয়ে দিয়েছে। বাঁধ ভেঙে যেমন জল আসে গ্রামের মধ্যে, তেমনি হু হু শব্দে পুলিশ এসে পড়ল। অপরাধী এবং নিরপরাধী সকলেই বিষম উদ্বিগ্ন হয়ে উঠল। ছিদাম ভাবল, যে পথ কেটে ফেলেছে সেই পথেই চলতে হবে। সে চক্রবর্তীর কাছে নিজ মুখে এক কথা বলে ফেলেছে, সে কথা আবার গাঁ শুদ্ধ রাষ্ট্র হয়ে পড়েছে। এখন আবার আরেকটা কিছু প্রকাশ হয়ে পড়লে কি জানি কি হতে কি হয়ে পড়বে। সে নিজেই কিছু ভেবে পেল না। মনে করল কোনো মতে সে কথাটা রক্ষা করে তার সঙ্গে আর 5টা গল্প জুড়ে স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ছিদাম তার স্ত্রী চন্দরাকে অপরাধ নিজ স্কন্ধে নেওয়ার জন্য অনুরোধ করল। সে তো একেবারে বজ্রাহত হয়ে পড়ল। ছিদাম তাকে আশ্বাস দিয়ে বলল, যা বলছি তাই কর, তোর ভয় নেই, আমরা তোকে বাঁচিয়ে নেব। আশ্বাস দিল বটে, কিন্তু তার গলা শুকিয়ে এলো, মুখ পাংশু বর্ণ হয়ে গেল। চন্দরের বয়স 17-18 বছরের বেশি নয়। মুখখানি হৃষ্টপুষ্ট, গোলগাল, শরীর অনতিদীর্ঘ, 8-60। পৃথিবীর সকল বিষয়েই তার একটা কৌতুক এবং কৌতূহল আছে। পাড়ায় গল্প করতে যেতে সে খুব ভালোবাসে এবং কুম্ভকক্ষের ঘাটে যেতে আসতে ঘুমটার ফাঁক থেকে উজ্জ্বল চঞ্চল ঘন চোখ দুটি দিয়ে পথের মধ্যে দৃশ্যযোগ্য যা কিছু সমস্তই শেষে দেখে। বড় বউ ছিল তার ঠিক উল্টোটা, অত্যন্ত এলোমেলো, ঢিলাঢালা, অগোছালো। মাথার কাপড়, কোলের শিশু, ঘরকন্যার কাজ কিছুই সে সামলাতে পারত না। হাতে কম কাজ থাকলেও সময় মতো শেষ করে উঠতে পারত না। ছোট যা তাকে বেশি কিছু বলতো না, মৃদু স্বরে 2-একটা তীক্ষ্ণ দংশন করত, আর সে হাউ হাউ দাউ দাউ করে রেগে মেগে পাড়া শুদ্ধ অস্থির করে তুলত। এই দুই স্বামী স্ত্রীর মধ্যে স্বভাবের একটা আশ্চর্য ঐক্য ছিল। দুঃখীরাম মানুষটি কিছুটা বৃহদায়তনের। তার দুটি চক্ষু এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করে বোঝে না, অথচ তাকে কোনরূপ প্রশ্ন করতেও চায় না। এমন নিরীহ অথচ ভীষণ, এমন সবল অথচ নিরুপায় মানুষ অতি দুর্লভ। আর ছিদামকে একখানা চকচকে কালো পাথরে কে যেন বহু যত্নে গড়ে তুলেছে, লেশ মাত্র বাহুল্য বর্জিত এবং কোথাও যেন কিছু টোল খায় না। তার বড় বড় কালো চুল তেল দিয়ে কপাল থেকে সযত্নে আছড়ে কাঁধে এসে ফেলেছে। বেশভূষা সাজসজ্জায় বিলক্ষণ একটু যত্ন আছে। এমনিতে গ্রামের বধূদের সৌন্দর্যের প্রতি যদিও তার উদাসীন দৃষ্টি ছিল না, কিন্তু তাদের চোখে নিজেকে মনোরম করে তুলবার যথেষ্ট ইচ্ছে তার ছিল। তবু ছিদাম তার যুবতী স্ত্রীকে একটু বিশেষ ভালোবাসত। উভয়ের মধ্যে ঝগড়াও হতো, ভাবও হতো, কেউ কাউকে পরাস্ত করতে পারত না। আর একটা কারণে উভয়ের মধ্যেকার বন্ধন কিছুটা দৃঢ় ছিল। ছিদাম মনে করত চন্দরা যেরূপ চটুল চঞ্চল প্রকৃতির স্ত্রীলোক, তাকে যথেষ্ট বিশ্বাস নেই। আর চন্দরা মনে করত তার স্বামীর চারদিকে দৃষ্টি, তাকে কিছুটা ধরে না রাখতে পারলে কবে যে হাতছাড়া হয়ে যাবে সে আটকাতেই পারবে না। ঘটনাটি ঘটার কিছুকাল আগে স্বামী স্ত্রীর মধ্যে ভারী একটা গোলযোগ চলছিল। চন্দরা খেয়াল করেছিল তার স্বামী কাজের জন্য অনেক সময় দূরে চলে যায়, এমনকি 2-1 দিন বাড়িও ফেরে না, অথচ কিছু উপার্জনও করে আনে না। লক্ষণ মন্দ দেখে সে কিছুটা বাড়াবাড়ি দেখাতে লাগলো। যখন তখন ঘাটে যেতে আরম্ভ করলো, পাড়া পর্যটন করে বেড়াতো।
কাশী মজুমদারের মেজ ছেলেটির প্রচুর ব্যাখ্যা দিতে লাগলো। ছিদামের দিনরাত্রির মধ্যে কে যেন বিষ মিশিয়ে দিল। কাজ কর্মে কোথাও গিয়ে এক দণ্ড শান্তি পাচ্ছিল না। একদিন তার বৌদির কাছে সে তার স্ত্রীর নামে নালিশ করছিল। ও মেয়ে ঝড়ের আগে ছোটে, ওকে আমি সামলাবো। আমি জানি কোন দিন ও কি সর্বনাশ করে বসবে। কেন দিদি, তোমার তো ভয় কিসের? দুই জায়ের বিষম দ্বন্দ্ব বেঁধে গেল। ছিদাম চোখ পাকিয়ে বলল, এবার যদি কখনো শুনি তুই 1 লাখ ঘাটে গিয়েছিস, তোর হাড় গুড়িয়ে দেবো। চন্দরা বলল, তাহলে তো হাড় জোড়ায়। ছিদাম রেগে গিয়ে চন্দরাকে একটা ঘরে দরজা বন্ধ করে রেখে দিল। কর্মস্থান হতে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে সে দেখে ঘরে কেউ নেই। চন্দরা 3টে গ্রাম পেরিয়ে একেবারে তার মামা বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে। তারপর ছিদাম অনেক সাধ্য সাধনা করে তাকে ঘরে ফিরিয়ে এনেছে। ছিদাম আর জবরদস্তি করল না, কিন্তু বড় অশান্তিতে বাস করতে লাগলো। তার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদা শঙ্কিত ভালোবাসা উগ্র একটা বেদনার মতো বিষম টনটনে হয়ে উঠল। এমনকি একবার তার এমনও মনে হয়েছে, এ যদি মরেও যায় তবে সে নিশ্চিন্ত হয়, একটুখানি শান্তি পায়। মানুষের উপর মানুষের যতটা ঈর্ষা হয়, জমের উপরে এতটা নয়। এমন সময় ঘরেই বিপদ ঘটল। চন্দরাকে যখন তার স্বামী খুন স্বীকার করে নিতে বলল, সে স্তম্ভিত হয়ে শুধু তার স্বামীর দিকে তাকিয়ে থাকল। তার কালো চোখ দুটি অগ্নির ন্যায় নীরবে তার স্বামীকে দগ্ধ করতে লাগল। তার সমস্ত অন্তরাত্মা একান্ত বিমুখ হয়ে দাঁড়ালো। ছিদাম আশ্বাস দিল, তোমার কিচ্ছু ভয় নেই। পুলিশের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে কি বলতে হবে বারবার শিখিয়ে দিল। চন্দরা সে সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনল না। কাঠের মূর্তির মতো শুধু বসে থাকল। সমস্ত কাজে ছিদামের উপর দুঃখীরামের একমাত্র নির্ভর। ছিদাম যখন চন্দরার উপর দোষারোপ করতে বলল, সেই সময় দুঃখী বলল, তাহলে বৌমার কি হবে? ওকে আমি বাঁচিয়ে নেব। দুঃখীরাম নিশ্চিন্ত হলো। ছিদাম তার স্ত্রীকে শিখিয়ে দিয়েছিল যে, তুই বলিস বড়জা বটি নিয়ে মারতে এলো, তুই দা দিয়ে ঠেকাতে গিয়ে কেমনে লেগে গেছে। এ সমস্তই রামলোচন রচিত। এটার অনুকূলে যে যে অলংকার এবং প্রমাণ প্রয়োগের আবশ্যক, তা সে বিস্তারিতভাবে ছিদামকে শিখিয়ে দিয়েছিল। পুলিশ এসে তদন্ত করতে লাগলো। চন্দরাই যে তার বড়জাকে খুন করেছে, গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গেছিল। সকল সাক্ষীর দ্বারাই সেইরূপ প্রমাণ হলো। পুলিশ যখন চন্দরাকে প্রশ্ন করল, চন্দরা বলল, হ্যাঁ, আমি খুন করেছি। কেন খুনটা করেছেন? আমি তাকে দেখতে পারতাম না তাই। আপনাদের মধ্যে কি কোনো বচসা হয়েছিল? না। সে কি তোমাকে প্রথমে মারতে এসেছিল? না। তোমার প্রতি কি কোনো অত্যাচার করেছিল? না। এইরূপ উত্তর শুনে সকলে অবাক হয়ে গেল। ছিদাম তো একেবারেই অস্থির হয়ে উঠল। সে বলল, উনি ঠিক কথা বলিতেছে না। প্রথমে বড় বউ। দারোগা খুব এক তাড়া দিয়ে তাকে থামিয়ে দিল। অবশেষে চন্দরাকে বিধিমতে জেরা করে বারবার সেই একই উত্তর পেল। বড় বউয়ের দিক হতে কোনরূপ আক্রমণ চন্দরা কিছুতেই স্বীকার করল না। এমন একগুঁয়ে মেয়ে তো দেখা যায় না। একেবারে প্রাণপণে ফাঁসি কাঠের দিকে ঝুঁকে পড়েছে, কিছুতেই টেনে রাখা যায় না। এ কি নিদারুণ অভিমান! চন্দরা মনে মনে স্বামীকে বলছে, আমি তোমাকে ছেড়ে আমার এই নবযৌবন নিয়ে ফাঁসি কাটকে বরণ করলাম। আমার ইহজন্মের শেষ বন্ধন তার সাথেই। বন্দিনী হওয়া চন্দরা একটা নিরীহ, ক্ষুদ্র, চঞ্চল, কৌতুকপ্রিয় গ্রামবধূ। চিরপরিচিত গ্রামের পথ দিয়ে, রথতলা দিয়ে, হাটের মধ্যে দিয়ে, ঘাটের প্রান্ত দিয়ে, মজুমদারদের বাড়ির সামনে দিয়ে,
পোস্ট অফিস ও স্কুল ঘরে পার্শ্ব দিয়ে, সমস্ত পরিচিত লোকের চোখের উপর দিয়ে কলঙ্কের ছাপ নিয়ে চিরকালের মতো গৃহ ছেড়ে চলে গেল। একপাল ছেলে পিছন পিছন গেল এবং গ্রামের মেয়েরা তার সইকে কেউ ঘুমটার ফাঁক দিয়ে, কেউ দরজার প্রান্ত দিয়ে, কেউ বা গাছের আড়ালে দাঁড়িয়ে পুলিশ চালিত চন্দরাকে দেখে লজ্জায়, ঘৃণায়, ভয়ে কণ্টকিত হয়ে উঠল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দরা দোষ স্বীকার করল এবং খুনের সময় যে বড় বউ তার প্রতি কোনরূপ অত্যাচার করেছিল তা প্রকাশ পেল না। কিন্তু সেদিন ছিদাম সাক্ষ্যস্থলে এসে একেবারে কেঁদে জোর হস্তে বলল, দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নেই। হাকিম ধমক দিয়ে তার উচ্ছ্বাস নিবারণ করে তাকে প্রশ্ন করতে লাগলেন। সে একে একে সত্য ঘটনা প্রকাশ করল। হাকিম তার কোনো কথাই বিশ্বাস করল না, কারণ প্রধান বিশ্বস্ত ভদ্র সাক্ষী রামলোচন বললেন, খুনের অনতি বিলম্বে আমি ঘটনাস্থলেই উপস্থিত ছিলাম। সাক্ষী ছিদাম আমার নিকট সমস্ত স্বীকার করে আমার পা জোরে ধরে বলল, বউকে কি করে সে উদ্ধার করবে, আমাকে যুক্তি দাও। রামলোচন স্বীকার করলেন। তার কাছে সাক্ষী এসে বলল, আমি যদি বলি আমার বড় ভাই ভাত পায়নি বলে রাগের মাথায় তার বউকে মেরেছে, তাহলে কি সে রক্ষা পাবে? আমি বললাম, খবরদার হারামজাদা, আদালতে আর একটাও মিথ্যা কথা তুই বলবি না, এত বড় মহা পাপ আর নেই। রামলোচন প্রথমে চন্দরাকে রক্ষা করার উদ্দেশ্যে অনেকগুলোই গল্প বানিয়েছিল, কিন্তু যখন দেখল চন্দরা নিজেই বেঁকে বসেছে, তখন ভাবল, ওরে বাপ, শেষকালে কি এখন মিথ্যা সাক্ষীর দায় পড়বো নাকি? যেটুকু জানি সেটুকুই বলা ভালো। এই মনে করে রামলোচন যা জানে তাই বলল, বরঞ্চ তার চেয়েও কিছু বেশি বলতে ছাড়ল না। ডেপুটি ম্যাজিস্ট্রেট সেশন চালান দিলেন। ইতিমধ্যে চাষাবাস, হাটবাজার, হাসি কান্না, পৃথিবীর সমস্ত কাজ চলতে লাগলো এবং আগের বছরগুলোর মতো নতুন ধান খেতে শ্রাবণের অবিরল বৃষ্টিধারা বর্ষিত হতে লাগলো। পুলিশ আসামি এবং সাক্ষী উভয়কে নিয়েই আদালতে হাজির হলেন। সামনের মুন্সেফের কোর্টে বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমার জন্য অপেক্ষায় বসে আছে। ছিদাম জানালা থেকে এই অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীর দিকে এক দৃষ্টে চেয়ে আছে। সমস্তই তার কাছে স্বপ্নের মতো লাগছে। কম্পাউন্ডারের বৃহৎ বটগাছ হতে একটা কোকিল ডাকছিল। তাদের কোনরূপ আইন আদালত নেই। চন্দরা জজকে বলল, ওগো সাহেব, এক কথা আর বারবার কত করে বলবো? আচ্ছা, তুমি যে অপরাধ স্বীকার করছো তার শাস্তিটা কি জানো? না। তাহার শাস্তি ফাঁসি। ওগো, তোমার পায়ে পড়ি, তাই দাও না সাহেব, তোমাদের যা খুশি করো, আমার যা সহ্য হয় না। যখন ছিদামকে আদালতে উপস্থিত করা হলো, চন্দরা মুখ ফিরিয়ে নিল। জজ বলল, সাক্ষীর দিকে যে বলো তো, এ তোমার কে হয়? চন্দরা দুই হাত দিয়ে মুখ ঢেকে বলল, ও আমার স্বামী হয়। ও তোমাকে ভালোবাসে না? ভারী ভালোবাসে। তাহলে তুমি ওকে ভালোবাসো না? খুব ভালোবাসি। ছিদামকে যখন প্রশ্ন করা হলো, ছিদাম বলল, আমি খুন করেছি। কেন? ভাত চাইছিলাম, বড় বউ ভাত দেয় নাই। দুঃখীরাম সাক্ষ্য দিতে এসে একেবারে অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফেরার পর তিনি উত্তর দিলেন, সাহেব, খুন আমি করেছি। কেন? ভাত চেয়েছিলাম, ভাত দেয়নি। বিস্তর জেরা করা এবং অন্যান্য সাক্ষ্য শুনে জজ সাহেব স্পষ্ট বুঝতে পারলেন, ঘরের স্ত্রীলোককে ফাঁসির অপমান হতে বাঁচাবার জন্য এরা দুই ভাই অপরাধ স্বীকার করছে। কিন্তু চন্দরা পুলিশ হতে সেশন আদালত পর্যন্ত বারবার এক কথাই বলে এসেছে। তার কথায় তিল মাত্র নড়চড় হয়নি।
দুইজন উকিল স্বেচ্ছা প্রবৃত্তি নিয়ে তাকে প্রাণদণ্ড হতে রক্ষা করার জন্য বিস্তর চেষ্টা করেছেন, কিন্তু অবশেষে তারাও চন্দরার কাছে পরাস্ত হয়েছেন। যেদিন একরত্তি বয়সে একটা কালো ছোটখাটো মেয়ে তার গোলগাল মুখটা নিয়ে খেলার পুতুল ফেলে বাপের ঘর থেকে শ্বশুর ঘরে এসেছিল, সেদিন রাতের শুভ লগ্নের সময় আজকের দিনের কথা কে কল্পনা করতে পারত? তার বাবা মরে যাওয়ার আগে এই বলেই নিশ্চিন্ত হয়েছিলেন যে যাই হোক, আমার মেয়েটার একটা সদ্গতি করে তারপর তো গেলাম। জেলখানার ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞাসা করলো, কাউকে দেখতে ইচ্ছা করছে? একবার আমার মাকে দেখতে চাই। তোমার স্বামী তোমাকে একবার দেখতে চাই, তাকে কি ডেকে আনবো? মরণ। কলকাতা কল্পনায় আজকে শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প শাস্তি। শাস্তি গল্পটি প্রথম প্রকাশিত হয় সাধনা পত্রিকায় ১৩০০ বঙ্গাব্দে, ইংরাজিতে ১৮৯৩ খ্রিস্টাব্দে। বর্তমানে গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সংকলন গল্পগুচ্ছের অন্তর্গত। মুখ্য চরিত্রের ভূমিকায় ছিল অন্বেষা, কৌশিতকী, জয়ন্ত এবং ত্রিনঞ্চন। অন্যান্য চরিত্রে মধুসূদন, সৃজন এবং দীপ। গল্প পাঠে এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শৈরিন্দ্রী। শব্দগ্রহণ, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীতে মধুসূদন।